সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, জানি না আপনাদের কজন সিপিএম এর সেই শেষ সময়ের কথা মনে আছে, সেই বামফ্রন্ট রাজের শেষ 1-2 বছরের কথা মনে আছে, সেই সিপিএম জমানার শেষ সময়ের কথা যদি মনে থাকে তাহলে একটু মনে করে দেখুন। ইতিহাস কিন্তু আবার রিপিট হচ্ছে, ইতিহাস কিন্তু একই কথা আবার বলতে শুরু করেছে। আমি বারবার বলছি, পশ্চিমবাংলা তার ইতিহাস লিখছে। পশ্চিমবাংলা 2010-11-তে যে ইতিহাস লিখেছিল সেই ইতিহাস কিন্তু আবার লিখতে শুরু করেছে। আজকে হয়তো সিপিএম 13 বছর ক্ষমতায় না থাকায় অনেকে সিপিএম এর দোষটাকে লঘু করে দেখছেন, সিপিএম এর যে অত্যাচার, অন্যায়, অবিচার এগুলোকে অনেকে লঘু করে দেখছেন যে এর থেকে সিপিএম ভালো ছিল। এরকম নয় বন্ধু, সিপিএম যেমন ছিল সেরমই আছে। সিপিএম এর কিছু ভদ্রলোক ছিল আর বাকি সবই এই একই মমতা ব্যানার্জির মতন, আজকের মমতা ব্যানার্জির ব্যবহার মতন। আজকে মমতা ব্যানার্জি শুভেন্দুবাবুর প্রতি যে নিকৃষ্ট মানের ব্যবহার এবং মিথ্যা অভিযোগের ফুলঝুরি ছুটিয়ে দিয়েছেন, কথায় কথায় শুভেন্দুবাবুকে আক্রমণ করছেন, বিরোধী দলনেতাকে আক্রমণ করে তার মুখ্যমন্ত্রিত্বের রাস্তা কিন্তু প্রশস্ত করে দিচ্ছেন মমতা ব্যানার্জি নিজে। মমতা ব্যানার্জির পরে মুখ্যমন্ত্রী কিন্তু ভাইপো হবেন না, তার জন্য তিনি যে রাস্তা তৈরি করে দিচ্ছেন, মসৃণ রাস্তা তৈরি করে দিচ্ছেন, সেটা শুভেন্দুবাবুর জন্য। শুভেন্দুবাবুকে লাগাতার আক্রমণ, লাগাতার নিকৃষ্ট মানের শব্দের ব্যবহার এবং লাগাতার নিম্নমানের রুচির প্রদর্শন, এগুলো কিন্তু সিপিএমও মমতার জন্য করে গেছে। সেই সময় যদি সিপিএম এর কথা কারো মনে থাকে, মমতাকে সিপিএম সেই সময় লাগাতার মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছে, লাগাতার গালিগালাজ করেছে, লাগাতার মেরেছে, কখনো কোনোদিন একদিনের জন্য ছেড়ে কথা বলেনি। যার জন্য সেই সিপিএম বিরোধিতা করে কিন্তু মমতা ব্যানার্জি উঠে এসছেন। মমতা ব্যানার্জিকে কিন্তু সিপিএম তুলে এনেছে। মমতা ব্যানার্জি নিজে যতটা এসছে তার থেকে কিন্তু সিপিএম তুলে এনেছিল। সেই মমতা ব্যানার্জিকে যদি সিপিএম সেভাবে আক্রমণ না করতো তাহলে কিন্তু আজকের মমতা ব্যানার্জি, আজকে এই 13 বছর ধরে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে পারতেন না। ঠিক যে কাজটি করছেন শুভেন্দুবাবুর জন্য মমতা ব্যানার্জি, সিপিএম যে কাজটি মমতার জন্য করেছে, মমতা সেই কাজটি শুভেন্দুবাবুর জন্য করছে। সিপিএম একটা সাংগঠনিক দল ছিল, সবাই মিলে আক্রমণ করতো মমতা ব্যানার্জিকে। কিন্তু তৃণমূল তো একটি সাংগঠনিক দল নয়, তৃণমূল একটি ব্যক্তিকেন্দ্রিক দল। তৃণমূলের যে সুপ্রিমো, সেই সুপ্রিমো কিন্তু লাগাতার আক্রমণ করছেন শুভেন্দুবাবুকে। ইতিহাস কিন্তু আবার রিপিট হচ্ছে। মমতা ব্যানার্জির পায়ের নিচ থেকে যে শুভেন্দুবাবু মাটি সরিয়ে দিয়েছেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জি বুঝতে পারছেন পায়ের নিচে মাটি তো নেই, জমি নেই, খাই হয়ে গেছে, এই শুধু সময়ের অপেক্ষা নিচে পড়ার। তাহলে যে ঘটনার জন্য আজকে মমতা ব্যানার্জি 3বারের মুখ্যমন্ত্রী, তিনি সেই ঘটনাকে উল্লেখ করে শুভেন্দুবাবুর দোষ দিচ্ছেন। মমতা ব্যানার্জি হলদিয়ার সভা থেকে বলছেন যে নন্দীগ্রামের গণহত্যা সিপিএম, শিশির অধিকারী আর শুভেন্দু অধিকারীর যোগ সাজিশে হয়েছে, এরা প্ল্যান করে করেছে। যে ঘটনার জন্য আজকে মুখ্যমন্ত্রী, এই গণহত্যা না হলে হয়তো আপনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না, আপনার মুখ্যমন্ত্রীর চেয়ারটা কিন্তু ক্লাসের উপর দিয়ে পৌঁছেছে। কিন্তু আজকে যে ঘটনার জন্য আপনি মুখ্যমন্ত্রী, সেই ঘটনাকে অন্য কারো গায়ে দাগিয়ে দিচ্ছেন। এতে কি মেদিনীপুরের মানুষের রোষের মুখে পড়ছেন না আপনি? এমনিতেই মেদিনীপুর আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, বাঁকুড়া, পুরুলিয়া আপনার হাত থেকে বেরিয়ে গেছে, মেদিনীপুরও দেখা যাচ্ছে আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেখানে গিয়ে মেদিনীপুরকে বারবার এইভাবে কেন অপমান করছেন? মেদিনীপুরকে আবার কেন রাগাচ্ছেন? মেদিনীপুরের মানুষের রোষের মুখে কেন পড়ছেন এইসব কথাগুলো বলে? এসব কথাগুলো বলার কি দরকার ছিল? এই নন্দীগ্রামের গণহত্যা শুভেন্দু অধিকারী আর সিপিএম মিলে করিয়েছে। এতে আপনি মেদিনীপুরের রোষানলে পড়বেন, অন্য কিছু হবে না। মেদিনীপুর যে আপনাকে ভোট দেবে না সেটা পরিষ্কার, দিনকে দিন পরিষ্কার হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে শুভেন্দুবাবুকে আপনি পার্সোনালি অ্যাটাক করতে গিয়ে আপনি বলতে চাইলেন শুভেন্দু অধিকারী গদ্দার, সেখানে না বলে ফেললেন যে মেদিনীপুরের লোকেরা গদ্দার। তো এই গদ্দার লোকেরা কি আপনাকে আর ভোট দেবে? মেদিনীপুর কি আর আপনাকে ভোট দেবে? তারপরে মমতা ব্যানার্জি আপনি এমন কিছু কাজ করছেন, তো আপনার খারাপ সময় চলছে, শুভেন্দুবাবু আপনার শিরে সংক্রান্তি হয়ে গেছে, তারপরে এরকম সাবস্ট্যান্ডার্ড ক্যান্ডিডেট চুজ করছেন। তার বিরুদ্ধে ব্যবহার করছেন না অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে ব্যবহার করছেন। ভাবছেন অভিজিৎ গাঙ্গুলির স্ট্যাটাসটা কোথায় আর এই দেবাংশুর স্ট্যাটাসটা কোথায়? আপনি জুন মালিয়াকে ক্যান্ডিডেট চুজ করছেন। যাদের বিরুদ্ধে আপনি এই ক্যান্ডিডেট গুলো দিচ্ছেন এরা কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদ। মানুষ তো প্রথমে দেখবে যে ক্যান্ডিডেটকে, আপনার বলে না ফলেতে বৃক্ষের পরিচয়, আপনি তো সেরকম ফল দিচ্ছেন যে আপনার নিজের পরিচয়টা দিচ্ছেন। আপনি যে কলতলার ঝগড়ুটে হয়ে গেছেন সে পরিচয় তো আপনি প্রত্যেকটি ক্যান্ডিডেটের মাধ্যমে দিচ্ছেন। আপনি হয় মৌলবাদীদের ক্যান্ডিডেট করছেন, নাহলে সাবস্ট্যান্ডার্ড ক্যান্ডিডেট করছেন। জানানোর ক্ষমতা নেই, যাদের টিকটক করার ক্ষমতা নেই, তাদেরকে আপনি ক্যান্ডিডেট বানিয়ে দিচ্ছেন। আপনার যে সময় শেষ হয়ে যাচ্ছে, মেদিনীপুরের, বাঁকুড়ার, পুরুলিয়ার প্রত্যেকটি জনসভা কিন্তু আপনাকে চিৎকার করে বলছে। এই হলদিয়াতে সভা করলেন,
50,000 লোক জমায়েত করার জন্য আপনার ওখানকার স্থানীয় লোকেদের বললেন, স্থানীয় নেতাদের বললেন যে 50,000 লোক হতে হবে। হলো কজন লোক? হলো 9,000 লোক। তার মধ্যে হচ্ছে 3,000 সিভিক ভলেন্টিয়ার, ICTCS এর কর্মী, হোমগার্ড, এইসব নিয়ে এদিক ওদিক গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভর্তি করে লোক নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। একটি গাড়ির ক্যাপাসিটি যদি 30 জনের ক্যাপাসিটি হয়, সেখানে গেল 10 জন। অঢেল টাকা ঢেলে আপনি আপনার সবাই লোক ভরাতে পারছেন না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনাকে প্রত্যাখ্যান করেছে, যার জন্য আপনার সবাই লোক হচ্ছে না। গাজলের সবাই কি দেখলাম, মাত্র 1200 লোক হয়েছে। সেখানে আপনি বলতে বাধ্য হলেন যে এই ভোট তো আমার ভোট নয়, আপনি এই ভোট তো ভোটের আগেই হেরে গেছেন। মমতা ব্যানার্জি সামগ্রিক চিত্রটা কিন্তু বদলাচ্ছে। জনতার ডাকটা বুঝুন। শুধু এটা ভাববেন না যে মৌলবাদীদের দিয়ে ভোট করিয়ে আপনি ভোটে জিতে যাবেন। যখন সামগ্রিক চিত্রটা বদলে যায় না, সমগ্র সমাজের বিভিন্ন তবকা থেকে আপনার কাছ থেকে লোক সরে যেতে শুরু করে না, তখন কিন্তু একটা শ্রেণীর ভোটে আপনি ক্ষমতায় আসতে পারবেন না। সেটা বুঝে ব্যবহারটা ভদ্র করুন, নিজের শালীনতাটুকু বজায় রাখুন। পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক বিবর্তন চলছে, তো এই রাজনৈতিক বিবর্তনের সময়টা আপনি কি করে প্রত্যাখ্যান করবেন? আপনার মুখ দেখতে দেখতে আর আপনার ওই গলা চড়িয়ে যে কথা বলছেন না, গলা চড়িয়ে যে মিথ্যে কথা বলছেন না, এগুলো শুনতে শুনতে মানুষ ক্লান্ত। আপনি মিথ্যা অভিযোগ করছেন, এগুলো দেখতে দেখতে মানুষ ক্লান্ত। আপনি যে এই মিথ্যে অভিযোগে সন্দেশখালীর নরনারীদের আপনি অত্যাচারিত করছেন বারবার, এবং বিরোধী নেতাদেরকে যে আপনি মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছেন আপনার থানার মাধ্যমে, আপনার পুলিশের মাধ্যমে, সবাই বুঝতে পারছে। এই যে মিথ্যা অভিযোগের ব্যাপারটা, এই ব্যাপারটা আগে একটা সময় চলতো, সিপিএম এর সময় চলতো। কেননা ওই সময় মিডিয়া ছিল, ওই সময় একটি মুখপত্র ছিল যেটিকে সব ভালো করে সার্কুলেট করা হতো, গণশক্তি। অন্য কোনো সংবাদপত্রে এত সার্কুলেশন ছিল না। তো সিপিএম যখন এই মিথ্যে অভিযোগে মিথ্যে কেস লাগিয়ে দিত বিরোধীদের, হ্যাঁ, মানুষ ভাবতো যে হ্যাঁ এরকম কিছু করেছে, এরকম কিছু অন্যায় করেছে, যার জন্য পুলিশকে ধরতে এসছে বা পুলিশ নিয়ে গেছে বা লক আপ করেছে। কিন্তু আজকে মানুষ বুঝতে পারে, যখন কাউকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়, তখন মানুষ বুঝতে পারে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা নেওয়া হচ্ছে। তো এইগুলো এখন আর চলে না। যে জিনিস আউটডেটেড হয়ে গেছে সেই জিনিসগুলোই কেন ব্যবহার করছেন? নতুন কিছু আমদানি করুন, তবেই ক্ষমতায় থাকবেন। আর নিজের শালীনতাটুকু ফিরিয়ে আনুন, ভদ্রভাবে ব্যবহার করুন। একজন কলতলার ঝগড়ুটে মহিলাকে আমরা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই না। আমরা একজন কলতলার ঝগড়ুটেকে কিন্তু আমরা মুখ্যমন্ত্রী হিসাবে তুলে বসাবো না ওখানে। মানে একজন ভদ্র, শালীন, সমাজের সুপ্রতিষ্ঠিত, যে সমাজের কথা ভাবে, সেই রকম এক ব্যক্তিকে আমরা আমাদের মুখ্যমন্ত্রী চাইছি। যে সমাজের সমস্ত বর্গের কথা ভাবছে, সেই রকম এক ব্যক্তিকে আমরা মুখ্যমন্ত্রী চাইছি। তো সমাজের একটি বা দুটি বর্গের কথা ভাবছে, এরকম ব্যক্তিকে আমরা মুখ্যমন্ত্রী চাই না। সমাজের প্রত্যেকটি বর্গের কথা ভাবুন, সবাই ভালোবাসবে, সবাই ভোট দেবে। হ্যাঁ, বিরোধী থাকবে, কিন্তু বিরোধীরা কিচ্ছু করতে পারবে না। কিন্তু মমতা ব্যানার্জি এই রাজনৈতিক বিবর্তনের সময় এবং আপনার এই নিকৃষ্ট মানের ব্যবহারে মানুষ কিন্তু আপনাকে ভুলতে চাইছে, মানুষ কিন্তু আপনাকে বাদ দিতে চাইছে, মানুষ আপনাকে ওই চেয়ারে আর দেখতে চাইছে না, মানুষ আর নবান্নের 14 তলায় আপনাকে পৌঁছতে দিতে চাইছে না। বন্ধুগণ, আমার ভিডিওটি এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহবর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।